नमस्कार बंधुरा आज के আমরা শুরু করব থার্ড চ্যাপ্টার কোন ক্লাস 9 এর লাইফ সায়েন্সের পৌষ্টিক তন্ত্র অংশটা। যদিও চ্যাপ্টারটার নাম জৈবনিক প্রক্রিয়া, কিন্তু আমরা আজকে পড়ব কি পৌষ্টিক তন্ত্রের অংশটা, যেখানে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বা এলিমেন্টারি সিস্টেম সম্পর্কে পড়ব। আর এই এলিমেন্টারি সিস্টেমটা আজকে আমরা ভিডিওটায় যতটা সম্ভব চেষ্টা করব বোঝার। তো চলো এইটা হবে কি, এইটাকে আমরা বলবো হচ্ছে গ্রাসনালী। এটা গ্রাসনালী, এটা পাকস্থলী, এটা পাকস্থলী। এই অংশটার নাম অগ্নাশয়, এটা বৃহদন্ত, এটা ক্ষুদ্রান্ত, মূত্রথলি, মূত্রনালী। এটা ক্লাস 9 জীবন বিজ্ঞান পৌষ্টিক তন্ত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো করে দেখবে। মুখবিহবর, গ্রাসনালী, পাকস্থলী, অগ্নাশয়, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, মূত্রনালী, মূত্রনালী। এইটা নিয়ে আমাদের হচ্ছে কি, এটা নিয়ে আমাদের পৌষ্টিক তন্ত্র বা এলিমেন্টারি সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। পৌষ্টিক তন্ত্রকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, পৌষ্টিক তন্ত্র আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। পৌষ্টিক তন্ত্রকে এক পাবো হচ্ছে পৌষ্টিক তন্ত্র থেকে পৌষ্টিক নালী, আর আরেকটা পাবো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তাহলে এই পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থির মধ্যে এইটা আমরা যে করছি, এটা হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী তাহলে কি কি নিয়ে গঠিত? মুখগহ্বর, গ্রাসনালী, পাকস্থলী, অগ্নাশয়, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, মূত্রনালী, মূত্রনালী। বেসিক্যালি এই অবধি, এই কটা অংশ নিয়ে আমাদের গঠিত হচ্ছে পৌষ্টিক নালী অংশ। পৌষ্টিক গ্রন্থি আবার কি কি নিয়ে গঠিত? পৌষ্টিক গ্রন্থি গঠিত দুটো অংশ নিয়ে, একটা লালা গ্রন্থি আর হলো যকৃৎ বা লিভার। কোনটা এখানে এইটা হলো যকৃৎ বা লিভার। দেখো এখানে একটা কথা বলে রাখি, যকৃৎ কিন্তু আমাদের মানব শরীরের সবচাইতে বড় পৌষ্টিক গ্রন্থি, সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ। আচ্ছা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। পৌষ্টিক গ্রন্থি এখান থেকে যেমন বড় প্রশ্ন আসবে যে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কি? মানব শরীরের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হবে যকৃৎ। দ্বিতীয়, পৌষ্টিক তন্ত্রকে ক ভাগে ভাগ করা যায়? দুভাগে, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী কি কি নিয়ে গঠিত? এই অংশগুলো নিয়ে গঠিত। এবার এই পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি মিলে আমাদের কোন কাজে সহায়তা করে? পরিপাকে সহায়তা করে। পরিপাক বা ডাইজেস্টিভ সিস্টেম, যেটাকে আমরা বলছি এলিমেন্টারি সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক করার জন্য দরকার হচ্ছে কিছু উৎসেচক। খাদ্য পরিপাকের জন্য আমাদের সবসময় কি প্রয়োজন? উৎসেচক ছাড়া আমরা কিন্তু খাদ্য পরিপাক করতে পারবো না। আর এই উৎসেচক কয় প্রকার, উৎসেচক কিভাবে কাজ করে, সেগুলো আমরা এই চ্যাপ্টারেই পড়বো। তো প্রথমে দেখো, যদি মনে করো আমরা একটা মেরি বিস্কুট সেটাকে খাই, তাহলে একটা মেরি বিস্কুট কি হয়? গোলাকৃতি হয়। তাহলে মেরি বিস্কুটটা যখন গোলাকৃতি, সেটাকে আমি প্রথমে কোথায় নেব? মুখে নিয়ে সেটাকে প্রথমে কি করব? ভাঙবো বা চিবাবো। তাহলে চর্বণ, এই চর্বণ করতে প্রথমেই কে সহায়তা করবে? প্রথম অংশ হচ্ছে মুখবিহবরে যে সহায়তা করছে সে হলো দাঁত। তারপর কে সহায়তা করে? জীব, তাই তো। আর এইখানে কারা রয়েছে? এখানে রয়েছে এই যে লালা গ্রন্থি। তাহলে সহায়তা করছে দাঁত, জীব আর লালা গ্রন্থি। তাহলে পৌষ্টিক গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি আর পৌষ্টিক নালীর কোন অংশ? মুখগহ্বর, তার মধ্যে দাঁত আর জীব সহায়তা করছে। দাঁত কিভাবে সহায়তা করছে? দাঁত দিয়ে আমরা কি করছি? খাদ্যগুলোকে চর্বণ করছি বা চিবাচ্ছি। আর লালা গ্রন্থি থেকে কি আসছে? উৎসেচক আসছে, যে উৎসেচকটা খাদ্যটাকে পরিপাক করতে সহায়তা করছে। ঠিক আছে, দেখো লালা গ্রন্থির মধ্যে কি রয়েছে? লালা গ্রন্থি তিন রকমের।
প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি। প্যারোটিড কোথায় রয়েছে? কর্ণমূলে, মানে এই যে কানের এই যে নিচের অংশ, এই অংশের ভিতরের দিকে, মানে এই দিকে আর এই দিকে ভিতরের দিকে রয়েছে হচ্ছে প্যারোটিড। জিভের তলায় সাবলিঙ্গুয়াল, ঠিক। আর দেখবে আমলকি খেলে ভালো বুঝতে পারবে, আমলকি যখন আমরা খাই তখন দেখবে একটা মিষ্টি মিষ্টি রস খরণ হয়। এই মিষ্টি মিষ্টি রসটা কোথা থেকে হয়? জিভের ঠিক তলায় যে গ্রন্থিটা রয়েছে সেখান থেকে, ঠিক। আর উপরের দিকে রয়েছে সাবম্যাক্সিলারি। তাহলে 3 ধরনের লালা গ্রন্থি। এখানে একটা কথা একদম খুব ইম্পর্টেন্ট, নোট করে রাখতে পারো, যদিও বইতে আছে, অসুবিধা নেই। লালা গ্রন্থি থেকে কি খরিত হয়? কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক, কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক, পরিপাককারী এনজাইম বা উৎসেচক, যার নাম কি? টায়ালিন। টায়ালিন। এই টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ, এই টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ এটা কোথা থেকে খরিত হয়? টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ খরিত হয় হচ্ছে মুখবিহবর থেকে। মুখবিহবরের কি থেকে? লালা গ্রন্থি থেকে। এই লালা গ্রন্থি থেকে খরিত এনজাইম টায়ালিন শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উপর পরিপাক করে, মানে কার্বোহাইড্রেট জাতীয় সাবস্ট্রেটের উপর বা খাদ্যের উপর ক্রিয়া করে হচ্ছে কি? টায়ালিন। অন্য কোনো খাদ্যের উপর ক্রিয়া করে না। মানে আজকে আমি যদি একটা পাউরুটি খাই, যেটার মধ্যে ধরো পাউরুটি না, বলবো চিকেন স্যান্ডউইচ, ধরো চিকেন স্যান্ডউইচ খাই, তাহলে চিকেন স্যান্ডউইচের যে পাউরুটি পোর্শনটা বা ব্রেডটা, সেটার মধ্যে কি রয়েছে? কার্বোহাইড্রেট। সেটার মধ্যে কি রয়েছে? কার্বোহাইড্রেট। আর চিকেনটা হচ্ছে কি? প্রোটিন। তাহলে ওই চিকেন বা প্রোটিনের পরিপাক কিন্তু মুখে শুরু হবে না, ওই প্রোটিনের পরিপাক শুরু হবে কোথায় গিয়ে? পাকস্থলীতে গিয়ে, মানে পেটে। আর ওই ব্রেডটার পরিপাক শুরু হবে মুখে, কারণ ব্রেডটা কি জাতীয় খাদ্য? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ঠিক আছে। তাহলে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম টায়ালিন খরিত হয় কোথা থেকে? মুখ থেকে, ঠিক আছে। আচ্ছা, মুখবিহবর হলো। তাহলে এবার দাঁত, মুখবিহবরের দাঁত। আচ্ছা, দাঁতের মধ্যে আমরা যেটা পড়ছিলাম যে দাঁত কি করে? চিবাতে সহায়তা করে। দাঁত কয় প্রকার কি কি সেটা আমরা দেখব। দাঁত কয় প্রকার কি কি? না, দেখো, দাঁত হচ্ছে 4 রকমের। ডাইফিওডন্ট, থেকোডন্ট, হেটেরোডন্ট। 4 রকমের না, সরি 3 রকমের। হেটেরোডন্ট, 3 রকমের দাঁত। আচ্ছা, মানুষের দাঁত কিন্তু অবশ্যই মানুষের দাঁতকে ডাইফিওডন্ট দাঁত বলা হয় কেন? মানুষের দাঁতকে ডাইফিওডন্ট দাঁত বলা হয় কারণ মানুষের দাঁত দুবার ওঠে, একবার দুধে দাঁত আর দুধে দাঁত পড়ে গিয়ে পরিপক্ক বা পরিণত দাঁত, তাই জন্য মানুষের দাঁতকে আমরা বলবো ডাইফিওডন্ট দাঁত। থেকোডন্ট দাঁত কেন? কারণ দাঁতটা মাড়ির মধ্যে প্রথিত বা গাঁথা অবস্থায় থাকে, তাই মানুষের দাঁতকে বলে থেকোডন্ট দাঁত। আর আরেকটা হচ্ছে হেটেরোডন্ট দাঁত। হেটেরোডন্ট কেন? কারণ বিভিন্ন টাইপের দাঁত, মানে পেশক, অগ্রপেশক, তারপর হচ্ছে কৃন্তক, এই টাইপের বিভিন্ন ধরনের দাঁত থাকে, তাই মানুষের দাঁতকে হেটেরোডন্ট দাঁত বলে। এবার যে বললাম দাঁত উপর আর নিচের পাটি মিলিয়ে কতগুলো থাকে? 32টি দাঁত থাকে। তার মধ্যে কি কি প্রকার? কৃন্তক। কৃন্তককে আমরা ইংরেজিতে বলবো কি? ক্যানাইন। মোলার, মোলার এক ধরনের দাঁত, যার নাম কি? পেশক। প্রিমোলার, যেটা হচ্ছে অগ্রপেশক। আর একটা হচ্ছে ছেদক বা ইনসাইজার। তাহলে আমাদের মানুষের দাঁত 4 রকমের: কৃন্তক, পেশক, ছেদক, অগ্রপেশক। আর ইংরেজিতে ক্যানাইন, মোলার, প্রিমোলার আর ইনসাইজার। এই 4 ধরনের দাঁত মানব শরীরে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। দাঁত সম্পর্কে কিন্তু এটা তোমায় পড়তে হবে। আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে দন্ত সংকেত। দন্ত সংকেত দেখবে বইতে রয়েছে। ইনসাইজার কটা করে থাকে, ক্যানাইন কটা করে থাকে, প্রিমোলার কটা করে থাকে, মোলার কটা করে থাকে, মানে উপরের পাটিতে কটা, নিচের পাটিতে কটা, উপরেরটায় কটা, নিচের কটা, উপরে কটা, নিচে কটা, সেইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখবে, পড়বে, দন্ত সংকেতটা কিন্তু আসে। আচ্ছা, হলো দন্ত সংকেত। তাহলে আমাদের মানুষেদের ডাইফিওডন্ট, থেকোডন্ট, হেটেরোডন্ট 3 ধরনের দাঁত রয়েছে। ডাইফিওডন্ট কারণ সামারি হয়ে যাচ্ছে, একবার রিকল করে নেবে।
টাইফিওডন কারণ দুবার দাঁত ওঠে, টেকোডন কারণ মাড়ির মধ্যে দাঁতগুলো প্রথিত অবস্থায় থাকে বা গাঁথা অবস্থায় থাকে, হেটেরোডন কারণ বিভিন্ন টাইপের দাঁত থাকে হলো। আর 32টা দাঁত থাকে টোটাল। কৃন্তক, পেশক, অগ্রপেশক, ছেদক, যেটা ক্যানাইন, মোলার, প্রিমোলার, ইনসাইজার। এই হচ্ছে মানুষের দাঁত। দাঁতের কাজ কি? চর্বণ বা চেবানো হচ্ছে দাঁতের কাজ, বা খাদ্যবস্তুকে বিচূর্ণ করা। আর খাদ্যবস্তুর উপর পরিপাকে সহায়তা করছে কে? লালা গ্রন্থি। চলে আসবো জীব। জীবে কি থাকে? জীব দেখো, জীবের সামনের অংশ কি? জীবের সামনের অংশ হচ্ছে এই অংশটায় আমাদের থাকে মিষ্টি স্বাদের স্বাদকোরক। স্বাদকোরক কি করে না, স্বাদকোরক হচ্ছে টেস্ট বার্ড, যেগুলো আমরা খাদ্যের টেস্ট নিতে বা টেস্ট বুঝতে সহায়তা করে। ঠিক আছে, তাহলে সামনে এক ধরনের টেস্ট বার্ড, জিভের পিছন দিকে এক ধরনের টেস্ট বার্ড, সাইডে দু সাইডে এক ধরনের টেস্ট বার্ড, মাঝখানে এক ধরনের। সামনে মিষ্টি স্বাদ, পিছনের দিকে ঝাল, দু সাইডে ঝাল, পিছনের দিকে নোনতা, মাঝখানটা তিতো। এইরকম স্বাদকোরক থাকে। তো কোথায় কোন ধরনের স্বাদকোরক থাকে সেটা পড়তে হবে তোমাকে, অবশ্যই পড়বে। আর জিভে উলভা বলে একটা অংশ থাকে। দেখো, মানুষের জিভ যদি এরকম আঁকি, তাহলে উপরের দিকে ভিতরের দিকে, যেটাকে আমরা আলজিভ বলে থাকি, এরকম একটা মাংসল পিণ্ড ঝোলে, যেটাকে আমরা বলে থাকি উলভা বা আলজিভ। ঠিক আছে, আর স্বাদকোরকগুলো কিরম ভাবে থাকে? এইদিকে স্বাদকোরক থাকে, এই অংশে থাকে, এই অংশে থাকে, এই অংশে থাকে। এটা হচ্ছে টেস্ট বার্ড বা স্বাদকোরক। ঠিক, আর জিভ কিন্তু আরেকটা কাজ আছে, জিভ আমাদের কথা বলতেও সহায়তা করে। তাহলে জিভ আর দাঁতটা আমরা পড়ে ফেললাম। আর পড়লাম কি? লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ নামক উৎসেচক খরিত হয়, যেটা শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উপর ক্রিয়া করে এবং কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। ক্লিয়ার? আশা করি এই অবধি কারোর কোথাও অসুবিধা নেই। আচ্ছা, ছোট করে গ্রাসনালীটা আজকে বলে দেবো আজকের ভিডিওয়। পাকস্থলী কিন্তু পরের ভিডিওয়ে হবে, কারণ পাকস্থলী পড়তে আমাদের অনেকটা সময় লাগবে এবং পাকস্থলী অনেক জটিল, অনেক কিছু বুঝতে হবে। যেমন দেখো গ্রাসনালী। গ্রাসনালীতে যদি আসি, গ্রাসনালীকে ইংরেজিতে বলা হয় কি? ইসোফেগাস। ইসোফেগাস গ্রাসনালী। গ্রাসনালী কোথা থেকে কোথা অবধি বিস্তৃত আমরা দেখতে পাচ্ছি? মুখবিহ্বর থেকে পাকস্থলী অবধি বিস্তৃত। আমাদের মুখ থেকে, গলা থেকে একেবারে পেট অবধি, পাকস্থলী বা স্টোমাক অবধি বিস্তৃত হচ্ছে গ্রাসনালী বা ইসোফেগাস। আচ্ছা, আমরা একটা খাদ্যবস্তু, যে কোনো খাদ্যবস্তু, আমরা তো সব ধরনের খাদ্য খাই, তাই আমরা হলজৈবিক পুষ্টি সম্পন্ন করি। হলজৈবিক পুষ্টি কি আমরা ডিটেলসে পড়বো। আমরা কঠিন, তরল, অর্ধতরল সব রকমের খাদ্য খাই। তাহলে সেই খাদ্য যখন চিবানোর পর সেটাকে যখন গলাধকরণ করি মানে ঢোক গিলি, এই ঢোক গেলার ফলে খাদ্যবস্তু গ্রাসনালী দিয়ে ডাইরেক্ট পাকস্থলীতে আসে। গ্রাসনালী দিয়ে ডাইরেক্ট পাকস্থলীতে আসে। এই ঘটনাটাকে আমরা বলবো পেরিস্টালসিস চলন। কি বলবো? পেরিস্টালসিস চলন। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এই অবধি তাহলে আজকের ভিডিও হলো। বাকি পাকস্থলী পরের ভিডিও। যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।